বলছি পাশের বিধানসভার আপনি প্রার্থী, মুখ্যমন্ত্রী এলেন এবং বার্তাও দিলেন, আপনিও বাইরে থেকেই থাকুন বা যেখানে থাকুক শুনলেন, কি লাগলো এবং আগামী দিনের লড়াইটা কীরকম টাফ হবে? দেখুন, এখানে লড়াই আর কোনো টাফ নেই এবং আমরা পুনরায়, আমি যেহেতু পার্শ্ববর্তী একদম লাগোয়া, দিদি এখানে সাউনি সিংহ রায় আছে, আর উপরন্ত দিদির আমাদের সাউনিদির আর একটা নতুন পাওনা হয়ে গেল, সেটা হচ্ছে দিদি নিজে এসে প্রোগ্রাম করে গেল জিয়াগঞ্জের মাটিতে, আমার করার মাটিতে। এটা একটা আমাদের বাড়তি পাওনা এবং আপনারা দেখবেন এই সিট শুধু 4 তারিখে অপেক্ষায় থাকুন, আমরা ছিনিয়ে নিতে চলেছি অলরেডি। এখানকার গ্রাউন্ড যা বলছে, পালস যেটা বোঝা যাচ্ছে আর কি, তাদের শুধু সময়ের অপেক্ষা। কংগ্রেসের একাংশ বলছে যে ফেল করা প্রার্থীকে আবার কংগ্রেস প্রার্থী করেছে আপনার প্রতিপক্ষ। রিয়াদ হোসেনের সরকারের কোনো জায়গায় মিরাক্কেল আছে, কি বলবেন? না, এটা কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে এখন কংগ্রেস কাকে প্রার্থী করবে, সিপিআইএম কাকে প্রার্থী করবে, এটা তো আমি ওদের পার্টি মেম্বার নই বা পার্টি ম্যান নই, সেটা ওদের ব্যক্তিগত ব্যাপার। আমার এই নিয়ে কিছু বলার নেই। এখন দল আমাকে নির্বাচন করেছে। একটা কথা বলি আপনাদেরকে, সেটা হচ্ছে দেখুন, সেই আপনার মুর্শিদাবাদ সিট হোক, ভগলা সিট হোক, লালগোলা সিট হোক, যে কোনো সিট বলুন না কেন, তৃণমূল কংগ্রেস মানুষের সুখে দুঃখে সবসময় থাকে, আর আজকের দিনেও আছে এবং ভবিষ্যতেও থাকবে। এবং দেখুন, বিভিন্ন পার্টি আজকের দিনে পরিযায়ী পাখির মতো আসছে, সে অনেক রকম বেশ ধরে, আমি কারোর নাম ধরে বলছি না, কিন্তু বুঝে নিন ভোট কাটুয়া হিসাবে, সেটাও কোনো ফ্যাক্টর না। অলরেডি মানুষ বুঝে গেছে যে তৃণমূল শেষ ভরসা। একাংশ কংগ্রেস আপনার সঙ্গে তলে তলে যোগাযোগ রাখছে, আপনি কি সহমত? এরকম তলে তলে যোগাযোগের কোনো বিষয় নয়, কারণ আমরা যেভাবে কাজ করি, আমাদের যে মানুষের কাছে যে আছে, ভ্যালু আছে, ঠিক আছে, বা মানুষের কাছে আমাদের ভ্যালু বা আমাদের কাছে মানুষের ভ্যালু, ঠিক আছে, এটা একে অপরের পরিপূরক। এখানে কারোর সঙ্গে কোনো ফিটিংয়ের কোনো কিছু দরকার নেই, কারণ ওরা কোনো সময় মাঠে তো থাকে না, তো ওদের সেটিং করার কি আছে, ফিটিং করার বা কোনো কিছু দরকার নেই। একটা জিনিস দেখা গেল যে ওখানে থামতে হবে, সেটা কি নিরাপত্তাজনিত কারণে না অন্য কোনো বিষয় আছে? না, আমি তো মঞ্চে আসতে চাই তো, এবং আমি মঞ্চে ছিলাম না, দিদি যেহেতু ছিল, আমি পার্শ্বে এই অঞ্চলে প্রোগ্রাম করছিলাম, তবুও দিদির টানে আমি অলরেডি চলে এসেছিলাম এখানটায়। দিদি অন্তপক্ষে বার্তাটুকু কী দিচ্ছে সেটুকু দেখার জন্য, শোনার জন্য। তাছাড়া মঞ্চে আমার একটু বাধা দিলে আর মঞ্চে ওঠার চেষ্টা করি, আমি একদমই তো পিছন দিকে দাঁড়িয়েছিলাম একদম। আমি দেখুন, সব থেকে বড় কথা হচ্ছে যে আপনারা সঙ্গে থেকে দেখেছেন, মানুষ দেখেছে, আমি একজন পার্টি ওয়ার্কার, পার্টি ম্যান, ঠিক আছে। আমি ডেডিকেটেড টু মাই পার্টি, ঠিক আছে, টু মাই সুপিরিয়ার লিডার মমতা ব্যানার্জি অ্যান্ড মাই বস অভিষেক ব্যানার্জি অ্যান্ড অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। সো আমি আপনাদের বলছি যে আমি প্রথমও কোনো এমএলএ না, কোনো কর্মাধ্যক্ষ না, আমি কোনো জেলা পরিষদ নই। আমি বলি শুধু আপনাকে যে আমি একজন পার্টি ম্যান, ডেডিকেটেড পার্টি ম্যান। দাদা, কালকে টলিউড তারকা এবং আজকে মাননীয় মুখ্যমন্ত্রী জেলায় এলেন, দুদিনই দেখা গেল যে জনজোয়ার। তো এই জনজোয়ার নিয়ে, এই যে সামনেই নির্বাচনে, কি বলতে চান জনজোয়ার নিয়ে? দেখুন, এটা তো মানুষের স্বতঃস্ফূর্ত ছাড়া, আপনারা নিজেরাই বুঝতে পারছেন যে আমাদেরকে কাউকে ধরে নিয়ে আসতে হচ্ছে না যে চলো তোমাদেরকে। দেখুন, আজকে বিজেপির বিভিন্ন সভা সমিতি হচ্ছে, সেখানে বিরিয়ানির প্যাকেট থেকে শুরু করে এখানে কোথাও দেখবেন যে মানুষের কোনো রকমভাবে একটা চায়ের ব্যবস্থা নেই, বা সেটা সম্ভবও না। কিন্তু আপনারা বারবার যেটা দেখেছেন যে মানুষ, সে দরগাতলার মাটি হোক না কেন অভিষেক ব্যানার্জির, সে দেব হোক বা দিদির প্রোগ্রাম হোক, ঠিক আছে, দেখুন দিদির প্রোগ্রামের জন্য বা অভিষেক ব্যানার্জির প্রোগ্রামের জন্য বাড়তি আমাদের কোনো চাপ নিতে হয় না। মানুষের জন্য মানুষ স্বতঃস্ফূর্তভাবে চলে আসে আর কি সভা সমিতিতে, যে দিদিকে শুধু একজন দেখার জন্য। আমাদের যে আগামী দিনের ভবিষ্যৎ, যে আমাদের মূল এখন কান্ডারি অভিষেক ব্যানার্জি, তাকে দেখার জন্য, তার বক্তব্য শোনার জন্য, যে আমরা বাংলাটাকে কোন পথে নিয়ে যাবো, সেটাই হচ্ছে মূল। এবার কি বিজেপি তাহলে মুর্শিদাবাদে আপনারা নিজেই বুঝতে পারছেন যে 2021-এর মুর্শিদাবাদের হাওয়া, আমি শুধু মুর্শিদাবাদ সিটের কথা বলছি, আর এখনের হাওয়া আকাশ পাতাল তফাৎ। এবং আমি বলছি বারবার যে সামনে ঠিক আছে দেখতে পেয়েছে দেখি, তো যে সমস্ত বিধায়করা ছিলেন সিপিআইএম বা কংগ্রেসের, তাকে বলুন না যে উন্নয়নের প্রতিয়ানটা দিক। যখন থেকে বিধানসভা ভোট শুরু হয়েছে, বিধায়ক যেখান থেকে জন্ম নিয়েছে, সেখান থেকে আজ পর্যন্ত বিধানসভার উন্নয়নের প্রতিয়ানটা ওদেরকে চান। এবং আমি আমার উন্নয়নের প্রতিয়ানটা, যে 1.5-2 বছরের কার্যকলাপের যে প্রতিয়ান, সেটা আপনাদের সম্মুখে তুলে ধরবো, বা আপনারা সেটা কিন্তু অলরেডি ভিজিবল, মানে দেখা যাচ্ছে অলরেডি, এবং তাদের উন্নয়নের প্রতিয়ানগুলো দেখতে পাবেন না। আগামী দিনে আপনি কি অপূর্ণ কিছু উন্নয়ন যেগুলো এখনো হয়নি? আমি তো দেখুন কোয়ারি করেছি, আমি দেখেছি যে আমার বিধানসভা কলেজ দরকার, ঠিক আছে, আমার ফায়ার ব্রিগেড দরকার। অলরেডি ফায়ার ব্রিগেডের অলরেডি কিছু প্রকল্প শুরু হয়ে গেছে। আপনারা নিশ্চয়ই সবাই অবগত আছেন, যে সাংবাদিক বন্ধুরা আছে, ঠিক আছে, সয়েল টেস্ট অলরেডি করে ফেলেছি সেই জায়গাটায়।
এটাই। এবং আগামী দিনে যে টেন্ডার প্রসিডিওরটা শুধু এনপিজির কারণে আটকে গেল সময়ের হবে, আগামী দিনে নির্বাচন হয়ে যাওয়ার পর চতুর্থবার যখন মমতা ব্যানার্জি ক্ষমতায় আসবে, আমরা যখন বিধানসভায় যাব, আবারও বলছি আপনাদেরকে যে ভগবানগোলা ফায়ার ব্রিগেড হবে এবং আগামী দিনে আরও আমার চেষ্টা থাকবে সবাইকে নিয়ে যে ভগবানগোলায় আমাদের একটা বিক্রি করতে হবে। হরিরামপুর ব্রিজ আমাদের 63 নম্বর রাজনগর বিধানসভার বিধায়ক শ্রমিক হোসেন কথা দিয়েছে যে হরিরামপুর ব্রিজ হবে, কিন্তু তিনি এখন তাদেরকে প্রশ্ন করা হলে তিনি বলছেন যে হরিরামপুর ব্রিজ আমাদের বিধানসভার মধ্যে পড়ে না, এটি ভগবানগোলার মধ্যে পড়ে। তাহলে কি এবার হরিরামপুর ব্রিজ কি তাহলে হবে? দেখুন, আমি একটা কথা বলি যে আমিও চিঠি করেছিলাম হরিরামপুর ব্রিজের জন্য, ঠিক আছে? তো সেটা দেখুন, আমার তার বলে কোনো কথা নয়, সার্বিকভাবে সবারই জনমঙ্গলে জনকল্যাণে যেটা করা দরকার সেটা সবাই মিলে আমরা একসঙ্গে একযোগে করব। আর আমার টাইম পিরিয়ডটা খুব শর্ট টাইমের মধ্যে। হরিরামপুর ঘাটের ব্রিজের জন্য আমি কোনোদিন মিথ্যে কথা বলবো না, বিধানসভায় তুলিনি, কারণ অলরেডি সেটা শ্রমিক হোসেন নিয়ে মিট করছিল এবং আমাকে চিঠি আমি করেছিলাম অবশ্য যে আমার এখানে ব্রিজ দরকার, সেই মর্মে একটা চিঠি করেছিলাম অবশ্য আমি পিএনআরডিতে। তো যদি আগামী দিনে ব্রিজটা হলে খুবই সুবিধা হয়, কারণ যোগাযোগ স্থাপন হয় এবং ওই পারের মানুষ বিশেষ করে হাসপাতাল থেকে শুরু করে স্কুল কলেজ থেকে শুরু করে ট্রেন থেকে শুরু করে সবটাই সুবিধা হবে। বিশেষ করে ওই দিকে আপনার ধরুন ইসলামপুর বা রানীনগরের মানুষের খুব সুবিধা হবে। আমরা চাইব যে যৌথভাবে আর কি প্রচেষ্টায় আমরা ওই ব্রিজটা করার চেষ্টা করি ওইখান থেকে। সাধারণ ভোটারদের উদ্দেশ্যে কি বার্তা? যদি আপনারা যেভাবে মমতা ব্যানার্জিকে সাপোর্ট করেছেন আগামী দিনে করে যান, তাহলে পরে দেখবেন যে আপনাদের যে সমস্ত সুযোগ সুবিধা সামাজিক প্রকল্প থেকে শুরু করে সামাজিক এবং আর্থিকভাবে যেভাবে আপনাদেরকে প্রতিষ্ঠিত করেছে সেটা আগামী দিনে বহাল থাকবে। কারণ অন্যান্য জায়গায় দেখছি যেভাবে রাজ্যের রাজনৈতিক পট পরিবর্তন ঘটার সঙ্গে সঙ্গে দেখি সমস্ত প্রকল্প বন্ধ। দিল্লি তার উদাহরণ, ঠিক আছে? তো আরও অনেক উদাহরণ আছে, ইউপি উদাহরণ, বিহার উদাহরণ। তো এই বিহার, ইউপি, দিল্লি এই ধরনের মডেল আপনারা হতে দেবেন না। বাংলার ঐতিহ্য, বাংলার গরিমা, বাংলার সংস্কৃতি, বাংলার শিক্ষা, বাঙালি ভাষী আমরা বাঙালি, এই গর্ব আমাদের থাকুক, এই ঐতিহ্য আমাদের থাকুক এবং আমরা বহিরাগত যে শক্তি আজকে বাংলাকে দখল করার চেষ্টা করছে, বাইরের যে শিক্ষা সংস্কৃতি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, সেটাকে আমরা বন্ধ করতে চাই এবং আমরা একযোগে বাংলা এবং বাংলাভাষী মানুষ বাংলাকে রক্ষা করব। আরেকটা প্রশ্ন, রাজনৈতিক বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীকে মিথ্যাশ্রী বলে একটা প্রচার করছে, এই বিষয়ে কি বলবেন? দেখুন, বিরোধীরা কাজ করে। আজকে বিগত দিনে দেখেছি কংগ্রেস সরকার ছিল, তারপরে আপনারা দেখুন যে 34টা বছর, বিগত 11 সালের আগে 34টা বছর যে সরকার কোনো কাজ করেনি, মানুষের উন্নয়নে কোনো কাজ করেনি, মানুষের হিতে কোনো কাজ করেনি। আজকে যেখানে সাধারণ মানুষ, প্রান্তিক মানুষের জন্য যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী, মা মাটি মানুষের সরকার মমতা ব্যানার্জি যেখানে সাধারণ মানুষের কথা ভাবছে, সেই ভাবনাটাকে ভাবেনি। আজকে তারা 34টা বছর আমাদের জ্ঞান পড়ে থেকে দেখেছি যে তারা নাকি মেহনতি মানুষের দল, তারা নাকি শ্রমিকের দল, তারা নাকি মানে কৃষকদের দল, ঠিক আছে? কিন্তু আজকে কৃষক বলুন, শ্রমিক বলুন, আপনি একদম প্রান্তিক মানুষের কথা বলুন, কারোর কথা কিন্তু তারা ভাবেনি। মিথ্যা ভাওতাবাজিতে ভোটটা দিয়ে নিয়ে গেছে, সেটা আপনারা দেখেছেন, আপনাদের নিশ্চয়ই কৈশোর কালেশ্বরে দেখেছেন। আজকের দিনে সেই জিনিসটা বুঝতে পারছেন। আজকে তারা স্কুল থেকে ইংরেজি পাঠ তুলে দিয়েছিল, হঠাৎ করে আমরা দেখেছি যে প্রাইমারি পার করে গিয়েই ক্লাস 5 না 6 গিয়ে ইংরেজি শুরু, ঠিক আছে? তো এই যে একটা ধরুন বোঝা চাপিয়ে দেওয়া, আমরা দেখে এসেছি সেসব মানে কাণ্ডগুলো এবং আইন শৃঙ্খলার অবনতি দেখেছি সব কিছু। আজকে দেখুন, ল অ্যান্ড অর্ডার ভায়োলেট হয় না। আজকে যে বড় নেতাই হোক না কেন, যদি কোনো রকম ক্রাইমে লিপ্ত থাকে, দিদি কিন্তু ছাড়ে না, সঙ্গে সঙ্গে তারা অ্যারেস্ট করায়। তো বলছি যে আমাদের এই শান্ত বাংলাকে আর অশান্ত করতে দিতে চাই না, ডেভেলপমেন্টের বাংলাকে আর কোনো রকমভাবে উন্নয়নে পরিণত করতে চাই না। যাই হোক, আমি সবাইকে বলবো সবাই আমরা সুখে শান্তিতে থাকি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আরেকটা প্রশ্ন, যে আপনাদের বিধানসভায় যে হুমায়ুন কবিরের দল প্রার্থী দিয়েছে, তারা কি নির্বাচনের কোনো ফ্যাক্টর হবে আপনার বিধানসভায়? আপনার ক্যামেরাটা যদি চলছে নিশ্চয়, তো আমি দেখাই যে 2 হুমায়ুন, ঠিক আছে? জোর মানে কালকে ভগবানগড় বুকে পৌঁছেছিল এবং তাদের যে ভিডিও ফুটেজ সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এক্ষুনি আপনারা অন ক্যামেরা দেখবেন যে 20-25টা লোক নিয়ে দৌড়াচ্ছে, বাসি বাড়াচ্ছে, দৌড়াচ্ছে, আপনারা দেখতে পাবেন। এতটুকুই যেখানে শুরু হয়েছে মিছিল সেখানেই শেষ, ঠিক আছে? এই নিয়ে কিছু বলবো না। 2 হুমায়ুন সঙ্গে শুরু। তার মানে কোনো ফ্যাক্টর নেই। মানুষ তো বুঝে গেছে না যে মসজিদের একটা দল চাইছে মন্দিরে সুস্থ দিয়ে রাজনীতি করতে, আর
আর এক দল নেমেছে ভোট কাটোয়া হিসাবে, এজেন্ট হিসাবে, কাউকে বিটিং কাউকে সিটিং করে ওদিকে এর ঘাড়ের উপর দিয়ে, হুমায়ুনের ঘাড়ের উপর দিয়ে ওখান থেকে ভাড়া করে নিয়ে আসছে আসাউদ্দিন ওয়েসিকে। মানে আসাউদ্দিন ওয়েসি ডাইরেক্ট যখন ঢুকতে পারছে তখন হুমায়ুনের ঘাট দিয়ে ঢোকানোর চেষ্টা করছে যে বিহারে যেমন তুমি ভোট কেটে এসেছো, ঠিক আছে, দিল্লিতে যেমন তুমি ভোট কেটেছো, বিভিন্ন জায়গায় তুমি ভোট কাটোয়া হিসাবে তুমি আমাদের এজেন্ট হিসেবে কাজ করছো, বিজেপির এজেন্ট হিসাবে, তো তুমি বাংলাতে ঢুকো, বাংলা ঢোকাটা তোমার করে দিচ্ছি বলে হুমায়ুনের ঘাটের উপর থেকে ঢুকিয়ে দিচ্ছে। এই তো অবস্থা, বাংলা মানুষরা বুঝতে পারছে। হুমায়ুন কবির অভিযোগ করছে যে তাকে বাবরি মসজিদ করার জন্যই তাকে দল থেকে বহিষ্কার করেছে। অন্যদের তিনি দাবি করছেন মমতা ব্যানার্জি তো মন্দির তৈরি করছে। দেখুন, মন্দির মসজিদ তৈরি করা কোনো পাপের কথা না, কিন্তু কোনোরকমভাবে যদি আপনার অসৎ উদ্দেশ্য নিয়ে তৈরি করেন, মানুষের সেন্টিমেন্ট নিয়ে আপনি খেলা করছেন না। যদি আমরা কি মুসলিমের ছেলে, আমি মুসলিমের ঘরের ছেলে, অবশ্যই মসজিদ হোক। কেন চাইবো না মসজিদ হবে না? কেন চাইবে না যে এটা আমার হিন্দু ভাইয়ের মন্দির হবে না? কিন্তু যদি যখন দেখবো যে ওখানটায় অসৎ উদ্দেশ্যে, রাজনীতি করার উদ্দেশ্যে, নিজের উদ্দেশ্য সাধন করার উদ্দেশ্যে যখন আমি করবো সেই মসজিদটা, নিশ্চয়ই সেই মসজিদটা কার্যকরী নয়। আমার এটা মনে হয় যে অনেক আলেম ওলামায়েরা আছেন, তারা ভালোভাবে দেখা ঠিক আছে।